আচ্ছা, তাহলে রসায়ন আজকে শুরু করব। কয়টা অধ্যায় আছে আমরা আগে দেখে নিই। 10টা অধ্যায় আছে মোট রসায়নের, 12টা অধ্যায়। আচ্ছা, এই 12টা অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায় তোমাদের আগে পড়াবো। এই 3টা অধ্যায় গুরুত্বপূর্ণ। আর এরপরে তোমার যে দ্বিতীয় অধ্যায় আছে পদার্থের অবস্থা, এখান থেকে একটা সৃজনশীল হয় কি হয় না, অতটা গুরুত্বপূর্ণ না, এটা মুখস্থের মতো অনেকটা সহজ একটা অধ্যায়, একটা সহজ। এটা এই যে পদার্থের গঠন থেকে শুরু করে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই 3টা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। 3টা অধ্যায় থেকে সৃজনশীল 2টা থেকে 3টা কমন পাবে। তারপরে রাসায়নিক বিক্রিয়া আছে, এই অধ্যায় গুরুত্বপূর্ণ। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপরে রসায়ন ও শক্তি, অ্যাসিড ক্ষার সমতা, এখান থেকে একটা সৃজনশীল পাবে। ধাতু অধাতু থেকে পাবে একটা, জীবাণুষ্য থেকে পাবে একটা, আমাদের জীবনের রসায়ন, এগুলো থেকেও পাবে। এটাও তোমার পদার্থবিজ্ঞানের মতো 100 মার্কেরই পরীক্ষা হবে। 50 মার্ক হবে 5টা সৃজনশীলের মাধ্যমে, সিকিউ থাকবে। আর 25 মার্ক হবে এমসিকিউ। আর 25 মার্ক থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো আমরা পদার্থের গঠন তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে শুরু করব। আচ্ছা, পদার্থের গঠন অধ্যায়টা একটু বড়ই আছে, অনেক পড়া লাগবে এই অধ্যায়। তোমরা বই সবাই ডাউনলোড দিছো? আলিফ, শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছ আলিফ? তোমার ভয়েস তো আসে না। আচ্ছা, যাই হোক, এই যে এখানে দেখতেছো মৌলের নাম, এই মৌলের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে তোমার 30টা আছে, এই 30টা তোমাদের ক্লাস 9-এ 10-এ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এর মধ্যে প্রথম 20টা তো অবশ্যই করতে হবে, তারপরে পরের 10টাও করতে হবে। তো আমি এগুলো লিখে দিব, তোমরা লিখে নাও এখন। ঠিক আছে, আজকের ক্লাস কত? 1 নম্বর ক্লাস না আজকে, 9, 10। আচ্ছা, আজকের ডেট হলো 25, লেকচার নাম্বার 1, কেমিস্ট্রি। আচ্ছা, অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন, তৃতীয় অধ্যায়। আচ্ছা, পদার্থের গঠন তোমাদের রসায়নে মোট মৌল আছে হলো 118টা মৌল আছে। হ্যাঁ, তোমাদের একটা চার্ট দিয়েছিলাম,
এই তো 4টা। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে দেখো, এটা হলো তোমাদের রসায়নের যতগুলো মৌল আছে এই মৌলগুলোর নাম, যেমন হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে কতগুলো আছে? 118টা আছে। তাহলে এটা হলো পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস, মানে হলো পর্যায় সারণীর একটা টেবিল দেওয়া আছে। পর্যায় সারণীতে মোট মৌল আছে 118টা। এই 118টা মৌল নিয়েই তোমাদের এই অধ্যায়ে কাজ করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত 118টা মৌলই আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, সেই মৌলগুলো কি কি? প্রথমে আছে হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন 1 নম্বরে আছে। তো হাইড্রোজেন এই যে 1 নম্বরে আছে না, এর নিচে এটাকে লেখে কিভাবে দেখো। একটা মৌলের কয়েকটা লেখার নিয়ম আছে। এই যে হাইড্রোজেন লিখলাম, এই নিচে এখানে যেটা নাম দিব সেটা হলো, এটাকে বলে মৌলের সংখ্যা। আর উপরে যেটা দিব, লেখার উপরে যেটা থাকবে এটা হলো ভর সংখ্যা। ঠিক আছে? আর এই যে হাইড্রোজেন লিখলাম এইচ, হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটার নাম, এটাকে প্রতীক বলা হয়। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি? এইচ। হাইড্রোজেনের প্রতীক এইচ। মৌলের সংখ্যা কত? 1। ভর সংখ্যা কত? 1। তোমরা যখন পর্যায় সারণীতে দেখবে, এই যে হাইড্রোজেন দেখতেছো, নিচে ভর সংখ্যা লেখা আছে 1.008, তার মানে এটাকে 1 ধরা হয়। হ্যাঁ, এই যে উপরে আছে এটা হলো 1 নম্বর মৌল, এটা হলো 4 নম্বর মৌল। এই যে এখানে দেখতেছো এটা হলো 25 নম্বর মৌল। এর ভর কত? এর ভর হলো 54.9, তার মানে 55 বলা হয় এটাকে। তারপরে এটার নাম কি? টাইটানিয়াম। টাইটানিয়ামের পর্যায় সারণীর সংখ্যা কত? 22। আর এটার ভর সংখ্যা কত? 47.8। তো তোমাদের এই দুইটাই পড়তে হবে, যে কত নম্বর মৌল আর ভর সংখ্যা কত, এগুলো পড়তে হয়। তোমরা যখন বইয়ে দেখবে যে পারমাণবিক সংখ্যা লেখা আছে। আর আরেকটা জিনিস দেখাই দেই, এই দেখো, এটা কি? এটাকে বলা হয় নাইট্রোজেন। এটা হলো নাইট্রোজেন মৌল। তো নাইট্রোজেনের এই যে এনে লিখলাম, এটা হলো প্রতীক এটা। হ্যাঁ, আর এই যে নিচে যেটা লেখা আছে এটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে 11 নম্বরে আছে পর্যায় সারণীতে, এটা 11 নম্বরে আছে। দেখো নাইট্রোজেন কোথায় আছে? এই যে নাইট্রোজেন কত নম্বরে? 11 নম্বরে। তোমরা যদি এইভাবে দেখো, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সিরিয়ালে কত নম্বরে আছে? 11 নম্বরে। এই জন্য পর্যায় সারণীর সংখ্যা 11টা, পারমাণবিক সংখ্যা কত? 11। তারপরে উপরে যেটা আছে, এই মৌলের উপরে যেটা থাকবে সেটা হলো ভর সংখ্যা। তো এই তিনটা জিনিস এখন মনে রাখো। নাইট্রোজেন হলো প্রতীক, 11-র নিচে নাইট্রোজেন যেটা নিচে লেখা থাকবে, প্রতীকের নিচে যেটা লেখা থাকবে সেটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরে যেটা লেখা থাকবে সেটা হলো ভর সংখ্যা। ঠিক আছে? তো আমাদের পর্যায় সারণী প্রথমে আছে হাইড্রোজেন, জন্য এটাকে 1 দেওয়া হয় এভাবে। তারপরে আছে কি? হিলিয়াম।
হিলিয়াম, হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে কি আছে, এটা হলো 2 নাম্বার। তারপরে আছে লিথিয়াম, এগুলা হলো 3 নাম্বার। এগুলো সবাই লিখে নাও। লিথিয়াম, তারপরে কি আছে, বেরিলিয়াম। বেরিলিয়াম কত নম্বরে? 4 নম্বরে। বেরিলিয়াম, তারপরে কি আছে, বোরন। বোরনকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। বোরনের প্রতীক বি, বোরন। তারপরে 3 নম্বরে কার্বন, কার্বন। তারপরে 7 নম্বরে কি আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। 8 নম্বরে আছে অক্সিজেন। আচ্ছা, লেখা হয়েছে এগুলো? লেখা হলে বলো, আলিফ ভয়দান রাখো। লেখা হয়েছে? বা হয়নি, কিছুটা আছে। হয়েছে। আচ্ছা, এরপরে 9 নম্বরে কি আছে, ফ্লোরিন। ফ্লোরিন, আচ্ছা। তারপরে কি আছে, নিয়ন। নিয়ন কত? 10 নম্বরে। তারপরে সোডিয়াম, তারপরে তোমার হলো ম্যাগনেসিয়াম। তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আছে সিলিকন, Si। আমি যে বাংলা দিয়ে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের উচ্চারণের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে লিখে দিচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষাতে আবার এগুলো লেখো না, হ্যাঁ? আচ্ছা, তারপরে আছে ফসফরাস, 15 নম্বর। ফসফরাস। তারপরে আছে সালফার, সালফার হলো 16 নম্বর। সালফার, আচ্ছা। তারপরে আছে কি,
ক্লোরিন 17 নাম্বার। ক্লোরিন, তারপরে কি আছে? আচ্ছা, ক্লোরিন, ক্লোরিনের পরে কি আছে? আর্গন, AR, এটা হলো 18 নাম্বার আর্গন। তারপরে আছে কে, কেতে কি হয়? পটাশিয়াম, পটাশিয়াম। আচ্ছা, তারপরে 20 নম্বরে আছে ক্যালসিয়াম। আচ্ছা, তোমাদের আপাতত আমি এই 20 পর্যন্ত লিখে দিচ্ছি, তোমরা পরে আরো 10টা পড়বে, ঠিক আছে? লেখা হলে আমাকে একটু জানাবে যে লেখা হয়েছে। লেখা হয়েছে? আচ্ছা, এরপরে আমরা কিছু বেসিক পড়ব। হ্যাঁ, আমাদের এরপরে কি আছে দেখি একটু, বই থেকেই পড়ি। আচ্ছা, এটা এইখান থেকে তোমাদের পড়া দিয়ে দেই। তোমাদের আজকের পড়া থাকবে হলো এই যে বোরন পর্যন্ত প্রথম পাঁচটা মৌল মুখস্থ করবে। এগুলো ক্লাস 8-এ পড়ছো তোমরা। তারপরে এখন আমি আবার দিচ্ছি যাতে একবারে ঠুটস্থ হয়ে থাকে, যাতে কখনো ভুলো না। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন একদম সিডেল মতো মুখস্থ করে রাখবে। হাইড্রোজেন 1 নাম্বার, হিলিয়াম 2 নাম্বার, লিথিয়াম 3 নাম্বার, বেরিলিয়াম 4 নাম্বার, বোরন 5 নাম্বার। এই মাত্র 5টা পড়া দিলাম, ঠিক আছে? 5টা একদম মুখস্থ রাখবে। কালকে কিন্তু আমি ধরবো, আর বাসায় লিখবে অবশ্যই এই 5টা। আচ্ছা, আমাদের এখানে দেখো প্রথমেই আছে মৌলিক ও যৌগিক পদার্থ। তাহলে মৌলিক আর যৌগিক পদার্থ কি, এই দুইটা জিনিস আমরা একটু দেখি। মৌলিক পদার্থ, তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? তোমাদের ক নাম্বার প্রশ্ন আসতেই পারে। ক নাম্বার? 1 নম্বরের জন্য। আচ্ছা, আগে তোমাদের একটা উদাহরণ দিই। ধরো তোমরা সোনা তো সবাই দেখছো না? সোনা, সোনাকে যদি ভাঙো, হ্যাঁ, ধরো এটা একটা সোনার দলা, তো এই সোনাকে তুমি ভাঙলে, মধ্যে ভাঙলে, তাহলে ভাঙার পরে কি দেখবে? এখানে কি অন্য কিছু থাকবে? সোনার মধ্যে লোহা থাকবে কি, বা মাটি থাকবে সোনার মধ্যে? সোনাকে ভাঙলে কি পাওয়া যাবে? সোনাই পাওয়া যাবে। আবার তোমরা যদি লোহাকে ভাঙো, লোহাকে ভাঙলে কি পাবে? লোহাই পাবে। তো যে জিনিসকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাই হলো মৌলিক পদার্থ। মৌলিক মানে কি? একক, মানে ওই পদার্থই পাওয়া যায়। মৌলিক মানে কি? মূল, প্রধান, ঠিক আছে? তাহলে কি বললাম? যে লেখো সবাই, হ্যাঁ, নোট করো। যে সকল পদার্থকে
ভাঙলে সেই পদার্থ ছাড়া, এই ভয়েস একটু অফ করা লিখ এখন, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে কি বললাম, যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন সোনা, রূপা, লোহা। তারপরে এই যে আমাদের মৌলিক পদার্থ কতগুলো আছে, 118টা। এই 118টাও আমাদের মৌলিক পদার্থ। এই যে পর্যায় সারণীতে যে 118টা দেখলে এই সবগুলো আমাদের মৌলিক পদার্থ। হ্যাঁ, যেমন দেখো এখানে বোরন আছে একটা, কার্বন আছে, নাইট্রোজেন, অক্সিজেন, সবগুলো একটা একটাই আছে। তো অক্সিজেনকে ভাঙলে কি পাবে, অক্সিজেনই পাবে। কার্বনকে ভাঙলে কার্বনই পাবে। এই জন্য এগুলো কি মৌলিক পদার্থ, কার্বন, অক্সিজেন ইত্যাদি। আচ্ছা, তাহলে কি বললাম, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখানে ওই লিখলে আরো ভালো হয়। ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আচ্ছা, কিছু নোট লিখে দিই। নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এ পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছে 118টি। যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে সেই 118টি মৌলকে কিন্তু মৌলিক পদার্থ বলা হয়। হ্যাঁ, সেগুলো মৌলিক পদার্থ। এই যে 118টা বললাম, এই 118টা হলো এই পর্যায় সারণীর 118টা। এই যে পর্যায় সারণীর 118টা মৌল, এই সবগুলো মৌল। তো এগুলো আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত, সবগুলো মৌলিক পদার্থ। এর মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে, আর কিছু কিছু মৌল আছে যেগুলো প্রাকৃতিক থেকে পাওয়া গেছে। তো দেখো প্রকৃতি থেকে কতগুলো পাওয়া গেছে। প্রকৃতিতে পাওয়া গেছে কতগুলো, 98টি মৌল। 98টা মৌল প্রকৃতি থেকে পাওয়া গেছে। কোনগুলো পাওয়া গেছে, ধরো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো প্রকৃতি থেকেই পাওয়া গেছে, এগুলো তৈরি করে নাই। আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেগুলো কি গবেষণাগারে তৈরি করা হয়েছে। গবেষণাগারে তৈরি করা হয়েছে। তাহলে বাকি কতগুলো থাকতেছে, 20টি মৌল। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার লেখা শেষ। মৌলিক পদার্থের পরে আমাদের কি আসবে, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যেমন যে মৌলকে ভাঙছিলাম ওই মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায়নি, সেটা হলো মৌলিক। কিন্তু যৌগিকে কি হবে, ভাঙলে অন্য পদার্থ পাওয়া যাবে, 2 বা তার অধিক পদার্থ পাওয়া যাবে, সেটাই হলো যৌগিক পদার্থ। সহজ কথা। লেখো সবাই, যৌগিক পদার্থ।
যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন ধরো পানি, আমরা যে পানি খাই, সেই পানিটা যদি ভাঙি সেখানে কিন্তু দুই ধরনের পদার্থ পাওয়া যায়। পানিকে যদি ভাঙি কী পাওয়া যাবে? হাইড্রোজেন পাওয়া যাবে আর অক্সিজেন পাওয়া যাবে, পানিকে যদি ভাঙি আমরা, ঠিক আছে। তারপরে চক আছে, চককে যদি ভাঙি তাহলে তিন ধরনের পদার্থ পাওয়া যায়। চককে ভাঙলে কি কি পাওয়া যাবে? ক্যালসিয়াম পাওয়া যাবে, কার্বন পাওয়া যাবে আর অক্সিজেন পাওয়া যাবে। চককে ভাঙলে এই তিন ধরনের পদার্থ পাওয়া যায়। আবার এই যে কার্বন ডাইঅক্সাইড যদি লিখি, দেখো এখানে কার্বন একটা, অক্সিজেন দুইটা, তাহলে এখানে আবার দুই ধরনের মৌল পাচ্ছি। এই যে এক একটা যে নাম আছে, কার্বন ডাইঅক্সাইড আমরা যে নিঃশ্বাস ত্যাগ করতেছি সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে পানি, চক, এগুলো তো একটা একটা করে নাম, কিন্তু এই নামগুলো কি দেখো দুই বা তার বেশি মৌল দিয়ে তৈরি হয়েছে, এই জন্য এগুলোকে কী বলা হয়? যৌগিক মৌল, যৌগিক পদার্থ। তাহলে পানি যৌগিক পদার্থ, চক, কার্বন ডাইঅক্সাইড, এরকম দুই বা তার বেশি মৌল দিয়ে যদি কোনো পদার্থ গঠিত হয় সেগুলো কি হবে? যৌগিক পদার্থ হবে। ঠিক আছে, লেখা শেষ। এরপর আমরা কি দেখব? পরমাণু আর অণু। হ্যাঁ, পরমাণু আর অণু, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক নম্বর কোশ্চেনে কিন্তু আসে যে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। তারপরে এমসিকিউতে আসে নিচের কোনটি পরমাণু বা নিচের কোনটি অণু। তো আমরা প্রথমে কি দেখব? পরমাণু। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণু বলে। যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সবগুলো কি? এই সবগুলো হলো পরমাণু। কি বললাম? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যে আমাদের পদার্থগুলো থাকবে, মৌলিক থাকবে, মৌলিক মানে কি? মৌলিক মানে হলো একক বা একটা করে থাকবে। যেগুলো মৌল একটা করে থাকবে সেগুলোই কি আমাদের পরমাণু। ঠিক আছে, অণু দিলে আরো ভালো বুঝতে পারবে। এটা হলো পরমাণু গেল। এখন অণু হলো দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত
থাকলে তাকে অণু বলে। দেখো কি বললাম, 2 বা ততোধিক সংখ্যক পরমাণু, এই যে পরমাণুগুলো যুক্ত হয়ে কি হবে, পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন, মানে একটার সাথে আরেকটা যদি যুক্ত হয়ে এর মাধ্যমে কি হবে, সেটা অণু গঠিত হবে। যেমন কি ধরো কার্বন ডাই অক্সাইড, যেমন কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন কিন্তু একটা মৌল, অক্সিজেন একটা মৌল, এখানে 2টা অক্সিজেন আছে, তাহলে কার্বনের একটা মৌল, অক্সিজেনের 2টা মৌল মিলে কার্বন ডাই অক্সাইড একটা কি তৈরি হয়েছে, অণু তৈরি হয়েছে। তাহলে 2 বা তার বেশি সংখ্যক পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। তাহলে অণু কিন্তু বড় আর পরমাণু হলো ছোট, পরমাণু একটা সংখ্যা আর অণু কি হবে, 2 বা তার বেশি সংখ্যা থাকবে, বেশি সংখ্যক কি থাকবে, মৌল থাকবে। কার্বন ডাই অক্সাইড, তারপরে এই যে পানির অণু, তারপরে অক্সিজেন গ্যাস থাকলে কি হবে, এটা হলো অণু হবে। ঠিক আছে, একটা যদি অক্সিজেন দিই তাহলে সেটা পরমাণু, আর যদি 2-এর বেশি দেই বা 2টাতে, তাহলে কি হবে, সেটা অণু হয়ে যাবে। তাহলে পরমাণু আর অণু কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। লেখা শেষ? শেষ। আচ্ছা, আর একটা দিব, দিয়ে তোমাদের শেষ করব আজকে ক্লাস। দেখো পরমাণু আর অণু হলো আমাদের, এরপরে কি আছে, মৌলের প্রতীক। মৌলের প্রতীক কি, প্রতীক তো আগেই বুঝাই দিলাম, যে এই যে পরমাণুগুলোকে যে মৌলগুলোকে প্রকাশ করা হয় সেটাই হলো প্রতীক, সেটাই কি বলা হবে, প্রতীক বলা হবে। তাহলে প্রতীকটা কি, মৌলের প্রতীক, মৌলের প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন ধরো হাইড্রোজেন বললাম, হাইড্রোজেন, এটাকে ইংলিশে যদি আমরা লিখি তাহলে কি লিখতে হয়, হাইড্রোজেন, এভাবে লিখতে হয়। এই যে প্রথম অক্ষরটা কি, এইচ, এই এইচ দিয়ে ইংরেজি, এটা হাইড্রোজেন ইংলিশ নাম, এই হাইড্রোজেনের নামের সংক্ষিপ্ত রূপ কোনটা হবে, হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হবে। দেখো আমরা কিন্তু হাইড্রোজেন এই পুরোটা লিখবো না, এইচ দ্বারাই কি বুঝবো, এটাই হলো হাইড্রোজেন। এই জন্য কি বলা হয়, কোনো মৌলের ইংরেজি, এটা হলো ইংরেজি নাম, ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে এটার সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে, এইচ, এইচটাকে কি বলা হচ্ছে, হাইড্রোজেন, এটাই হলো আমাদের মৌলের প্রতীক। তো এটা গেলে ইংলিশ। ধরো ল্যাটিন যদি একটা দেই, ধরো লেখা আছে পটাশিয়াম, পটাশিয়ামকে ক্যালিয়াম বলা হয়, হ্যাঁ ল্যাটিনে ক্যালিয়াম। ইংলিশ আর ল্যাটিন কিন্তু এক না, এক হবে না, কিন্তু এদের উচ্চারণগুলোই আলাদা আলাদা। ক্যালিয়ামকে ইংলিশে কি বলে, তোমার আমরা কিভাবে প্রকাশ করি, এটাকে আমরা পটাশিয়াম বলি, কিন্তু উচ্চারণ হয় ক্যালিয়াম, এটা হলো ল্যাটিন ভাষা। তো এটার প্রথম অক্ষর কি, কে, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো মৌলের, মানে ধরো ক্যালিয়াম ধরলাম, পটাশিয়াম,
পটাশিয়াম একটা ল্যাটিন নাম, এই নামের সংক্ষিপ্ত রূপ কোনটা? কে, এইটাই প্রতীক। তাই পটাশিয়ামের প্রতীক কি? কে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে প্রতীকটা কি বোঝা গেল? বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, একটা নোট লিখে দেই, নোট সবাই লেখো, খুবই গুরুত্বপূর্ণ নোট। এই পর্যন্ত লেখা শেষ? আচ্ছা, নোটটা হচ্ছে মৌল বা পরমাণু প্রকাশ করতে প্রতীক। যখন আমরা প্রতীক বলবো বা প্রতীক বুঝবো, তখন সেটাকে কি বলা হবে? মৌল বা পরমাণু বলা হয়। ঠিক আছে, তাহলে যখন প্রতীক কথাটা আমরা বলবো তখন কি সেটা পরমাণু হবে, বা পরমাণু যখন আমরা বলবো সেটাকে প্রতীক বলা হবে। আর দ্বিতীয় নম্বর কি? অণু আছে একটা, একটা নাম হলো পরমাণু, আরেকটা হলো অণু। অণুকে প্রকাশ করতে সংকেত কথাটি ব্যবহার করব। যেমন কি, ধরো পানির অণু, পানির অণু, পানির অণুকে কি দ্বারা প্রকাশ করা হয়? H2O। এটা একটা অণু। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু অণু, এই অণুকে কি দ্বারা প্রকাশ করা হয়? H2O। এটাই হলো একটা সংকেত। এদিকে প্রতীক যদি বলি, প্রতীক প্রতীক হলো তোমার অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এগুলো হলো প্রতীক। আর যদি অণু বলি, অণুর ক্ষেত্রে সংকেত বলবো, যে পানির অণুর সংকেত কত, পানির অণুর সংকেত কি, এটা যদি বলি আমরা তাহলে হাইড্রোজেন বলবো। পানির অণুর প্রতীক কিন্তু বলবো না আমরা। ঠিক আছে, যখন অণু কথাটা বলবো আমরা তখন কি বলবো আমরা? সংকেত। আর যখন পরমাণু কথা বলবো তখন কি বলবো আমরা? প্রতীক। ঠিক আছে, পরমাণু কথা বললে আমরা কি বলবো? প্রতীক। আর অণু যদি আমরা বলি তাহলে বলবো কি? সংকেত। অক্সিজেন অণুর, অক্সিজেন পরমাণুর প্রতীক এটা বলবো আমরা, নাইট্রোজেন পরমাণুর প্রতীক বলবো। আর যদি দুইয়ের বেশি হয়, সেটা হলো অণু হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? যে পানির অণুর সংকেত। ঠিক আছে, তাহলে কি বললাম আমি? অক্সিজেন অক্সিজেন পরমাণুর প্রতীক। প্রতীক। আর পানির H2O, পানির অণুর সংকেত। সংকেত। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবে, কখন আমরা প্রতীক বলবো আর কখন আমরা অণু বলবো, সংকেত বলবো। হ্যাঁ, পরমাণু কখন হবে? যখন একটা শব্দ তৈরি হবে তখন পরমাণু, যখন দুইটা শব্দ তৈরি হবে তখন অণু, যখন পরমাণু কথা বলতেছি তখন প্রতীক ব্যবহার করব, প্রতীক বলবো। আর যখন অণু বলবো আমরা তখন সেটাকে সংকেত বলবো। ঠিক আছে, এতটুকু সবাই বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, তুবা কোনো সমস্যা আছে? কিছু বুঝতে পারোনি এমন? না, পারছি।